নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের জন্য এসে গেল বিরাট আপডেট। দেখুন কবে থেকে শুরু কাউন্সেলিং। নির্বাচিত পরিচালন সমিতির বদলে স্কুল পরিচালনার দায়িত্বে প্রশাসক। বিরাট সিদ্ধান্ত পর্ষদের। গভীর রাতে ডাকাতদের গাড়ির পিছনে ধাওয়া, রামনগরে ফিল্মি কায়দায় ব্যাংক ডাকাতি রুখল পুলিশ। মমতা ব্যানার্জির আমলে বাংলা থেকে চলে গেছে এতগুলো কোম্পানি। চমকে দেওয়ার মতো তথ্য ফাঁস। সাত সকালে স্বর্ণমন্দিরে চলল গুলি। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপরে হামলা। বাংলাদেশি পদ্মাপাড়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদ মালদহের হোটেলে। নামছে পারদ। কাল থেকেই পড়বে কনকনে ঠান্ডা। জানুন আবহাওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের জন্য এসে গেল বিরাট আপডেট। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ওয়েটিং লিস্টে প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। অর্থাৎ আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। 10 দিন ধরে চলবে এই প্রক্রিয়া। এসএসসি সূত্রে খবর, আগামী 24 ডিসেম্বর কাউন্সেলিং শেষ হবে। 25 ডিসেম্বর থেকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটি পড়ে যাচ্ছে। তাই এসএসসি 15 ডিসেম্বর থেকে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু করতে এবং 24 ডিসেম্বরের মধ্যে শেষ করতে চাইছে। প্রসঙ্গত, গত 11 নভেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের প্রার্থীদের কাউন্সেলিং। প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে গত 27 নভেম্বর। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই সময়কালে মেধাতালিকায় থাকা 8,749 জনের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে 8,680 জন সুপারিশপত্র গ্রহণ করেছেন। এর পর্যায়ের কাউন্সেলিংয়ে 2069 জন প্রার্থী অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এই পর্যায়ে ওয়েটিং লিস্টে থাকা প্রায় 5,000-এর মতো চাকরি প্রার্থীর নাম রয়েছে, যাদের কাউন্সেলিং শুরু হবে আগামী 15 নভেম্বর থেকে। স্কুলের পরিচালন সমিতি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। মেয়াদ শেষ হওয়া পরিচালন সমিতিগুলির মেয়াদ আর বৃদ্ধি করবে না পর্ষদ। বদলে প্রশাসক বসানো হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। 2022 সালের আগে যে সমস্ত সরকারি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়েছে, বর্তমানে সেই সমিতির মেয়াদ বৃদ্ধি করে কাজ চালানো হচ্ছে। বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সেই সমস্ত পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। কিছু স্কুলে পরিচালন সমিতি সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি হলে সেই সব স্কুলে পরিচালন সমিতি গঠন হবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআইরা স্কুলগুলি পরিদর্শন করবেন। তা নিয়ে 10 দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট পাঠাবেন। ওই রিপোর্টের ভিত্তিতে প্রশাসক নিয়োগ হবে। আরও বলা হয়েছে, এই প্রশাসকরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন। পরিচালন সমিতির নির্বাচন না করিয়ে প্রশাসক দিয়ে কাজ চালানোর সিদ্ধান্তে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই বলছেন, স্কুলে পরিচালন সমিতি নির্বাচন বন্ধ করে দিতে ঘুরপথে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফিল্মি কায়দায় সমবায় ব্যাংকে ডাকাতি রুখল পুলিশ। শুধু তাই নয়, পিছু ধাওয়া করে সশস্ত্র ডাকাতদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তবে আরও 4 ডাকাত পলাতক। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। রামনগর থানা সূত্রে জানা গিয়েছে, এলাকার সত্যেশ্বরপুর সমবায় ব্যাংকের ঘটনা। গতকাল রাত প্রায় 1:30 নাগাদ ব্যাংকের শাটারের তালা কেটে ভিতরে ঢুকেছিল 7 জন ডাকাত। ব্যাংকের ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলে। বাইরে তাদের গাড়ি দাঁড় করানো ছিল। সেই সময় এক ব্যক্তি ওই ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিলেন। গাড়ি দেখে তার সন্দেহ হয়। ভিতর থেকে আওয়াজও আসছিল। তারপরেই তিনি পুলিশকে খবর দেন। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও সাধারণ মানুষ একযোগে ডাকাতদের পিছু ধাওয়া করে। ডাকাতরা মাঠ দিয়ে ছুটে পালাতে গেলেও তাদের চেষ্টা বিফলে যায়। 3 ডাকাত ধরা পড়ে, তবে 4 জন পালিয়ে যায়। ধৃতরা হল ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক, এহসান মল্লিক। ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক ডাকাত দলের 2 পান্ডা। পশ্চিম মেদিনীপুর এলাকায় তাদের বাড়ি বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে একাধিক ম্যাপ পাওয়া গিয়েছে। এছাড়াও একাধিক আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের তালা, দরজা কাটার যন্ত্র উদ্ধার হয়েছে। রামনগর থানার ওসি অমিত দেব জানিয়েছেন, এর পিছনে বড়সড় গ্যাং রয়েছে। তদন্ত চলছে। সিঙ্গুরে শিল্পটাটা, এই শব্দ জীবন বদলে দিয়েছিল মমতার। পশ্চিমবঙ্গের ভাগ্য বদলে দিয়েছিল এই শব্দগুলো। তারপর থেকে শুধু লড়াই রাজ্যে বিনিয়োগ আনার জন্য। কিন্তু আসল পরিস্থিতি কি জানেন? মমতার আমলে বাংলা থেকে কতগুলি কোম্পানি চলে গেছে। কয়েকদিন পরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, সেখানে ভিন রাজ্যের পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোগপতিদেরও আহ্বান জানানো হচ্ছে। তবে এসবের মধ্যেই কতগুলি কোম্পানি বাংলা থেকে অফিস সরিয়েছে সেই সংক্রান্ত একটি বিস্ফোরকও সামনে এসেছে।
রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের লিখিত প্রশ্নের উত্তরে এই জবাব দিয়েছেন কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী হর্ষ মালহোত্রা। শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন 2019 থেকে 2024 সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কতগুলি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস ভিন রাজ্যে সরিয়ে নিয়ে গিয়েছে। সেই সঙ্গেই তিনি জানতে চেয়েছিলেন এই কোম্পানিগুলি কেন সরিয়ে নিয়ে যাচ্ছে তার কোনো কারণ কি জানা গিয়েছে। সেই কারণগুলি কি কি, এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বলা হয়েছে সব মিলিয়ে 2227টি কোম্পানি বাংলা থেকে তাদের রেজিস্টার্ড অফিস সরিয়ে ভিন রাজ্যে চলে গিয়েছে। তার মধ্যে 39টি কোম্পানি হল নথিভুক্ত কোম্পানি। তারা জিনিসপত্র উৎপাদন করা, আর্থিক সংক্রান্ত বিষয়কে দেখা, কমিশন এজেন্ট, ট্রেডিং এর কাজ করত এখানে। বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে চলল গুলি। শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে গুলি চালায় এক দুষ্কৃতী। স্বর্ণ মন্দিরের ঢোকের মুখে এই হামলা চালায় সে। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা জনতার হাতে ধরাও পড়ে যায়। সুখবীর নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে হামলাকারীর নাম নারায়ণ সিং চৌড়া। সে বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি। 1984 সালে সে পাকিস্তানে চলে গিয়েছিল। তারপর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পাঞ্জাবে। গেরিয়া যুদ্ধ নিয়ে একটি বইও লেখে ওই জঙ্গি। বুরালি জেলভাঙা মামলার অভিযুক্ত নারায়ণ ইতিমধ্যেই পাঞ্জাবে জেলও খেটেছে। এদিকে শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ নরেশ গুজরাল এই হামলার তীব্র নিন্দা করে দাবি করেছেন পাঞ্জাবে অপরাধীরা কতটা অনায়াসে ঘুরে বেড়াচ্ছে তার প্রমাণ এই হামলা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাকে বলতে শোনা যায়, আমাদের দল বারবার বলে এসেছে পাঞ্জাবের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। দেখতেই পাচ্ছেন স্বর্ণ মন্দিরে কিভাবে হামলা চালানো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সুখবীর সিং বাদলের কোনো ক্ষতি হয়নি। ত্রিপুরার পর মালদহ। বাংলাদেশিদের নাগরিকদের জন্য এবার দরজা বন্ধ করল মালদহের হোটেল। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। হিন্দুদের উপর আক্রমণের একের পর এক অভিযোগ আসছে ওপার বাংলা থেকে। তার প্রভাব পড়েছে এপার বাংলাতেও। পাশের রাজ্য ত্রিপুরায় চলছে প্রবল বিক্ষোভ। হোটেল, রেস্তোরাঁর দরজা বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ করা হয়েছে। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে শীত পড়ার ব্যাপারটা বেশি করে অনুভূত হবে। ওই দিন থেকে তাপমাত্রা আরও বেশি নামবে। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করার জন্য তাপমাত্রা কমেছে। শনিবার নাগাদ পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে। ওই ঝঞ্ঝাটি সংলগ্ন উত্তর ভারতের সমতল এলাকায় ঢুকবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হলে উত্তরে হাওয়া কিছুটা দুর্বল হয়। আবার ঝঞ্ঝা সরে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া এসে তাপমাত্রা আরও কমায়। ঝঞ্ঝার প্রভাব এ রাজ্যে কতটা পড়বে সে ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এখনও কিছু জানায়নি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ তথা বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 64 এর ঘরে। তবে আজ রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে। আর বৃহস্পতিবার বিকেল থেকে অনুভূত হবে কনকন ঠান্ডা, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।